প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী বলেছিলেন যে কোয়াইট ডিপ্লোমেসি ইজ ফার মোর এফেক্টিভ দ্যান পাবলিক পশ্চারিং। অর্থাৎ কূটনীতিতে বা বিদেশ নীতিতে যে কথাগুলো বলা হলো না সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ যেই কথাগুলো উচ্চারিত হলো তার থেকেও। আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর সাথে একের পর এক আরব দুনিয়া এবং ইসলামিক দুনিয়ার নেতৃবর্গের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছবি আমরা দেখতে পাচ্ছি, তাতে এটা বলাই যেতে পারে যে ইসলামিক দুনিয়া আজ ভারতকে সম্পূর্ণ অন্য চোখে দেখছে। পাকিস্তানের আসিফ মুনির যখন বুভুক্ষু পাকিস্তানিদের হিন্দু আর মুসলিম কিভাবে আলাদা এই পাঠ শেখাচ্ছে, অথবা বাংলাদেশে ইসলামের নাম নিয়ে প্রতিনিয়ত একজন হিন্দুকে হত্যা করা হচ্ছে, তখন জর্ডনের রাজা দ্বিতীয় আবদুল্লাহ, যিনি সম্পর্কে প্রফেট মোহাম্মদের বংশধর, তিনি মোদিকে জড়িয়ে ধরে সাদরে অভ্যর্থনা করছেন। योर मैजेस्टी, मेरे और मेरे डेलीगेशन के गर्मजोशी भरे स्वागत के लिए मैं 140 करोड़ भारतवासियों की तरफ से आपका हृदय से आभार व्यक्त करता हूं। आपने भारत और जॉर्डन के संबंधों को नए पायदान पर ले जाने के लिए बहुत ही सकारात्मक विचार रखे। সেই একই সময় অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাসে নরেন্দ্র মোদী জর্ডনের সঙ্গে ওমান সফরেও গিয়েছিলেন। সর্বোচ্চ অসামরিক সম্মান প্রদান করা হয়েছিল নরেন্দ্র মোদীকে। তবে সব কিছুকে ছাড়িয়ে গেছে এই মুহূর্তে ইউএই অর্থাৎ ইউনাইটেড আরব এমিরেটস। জানুয়ারিতে ভারত ভ্রমণে আসেন ইউএইর প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ, যাকে এক কথাতে বলা হয় এমবিজেড। আর চিত্রটা ছিল অনেকটা এইরকম। আর ভারত থেকে ঘুরে যাওয়ার পরেই ইউএইর প্রেসিডেন্ট প্রথম যে কাজটা করলেন সেটা হলো পাকিস্তানে একটা এয়ারপোর্ট বানানোর প্রজেক্টকে সম্পূর্ণ বাতিল করে দেন। ইউএই জানিয়ে দিয়েছে যে তারা এই ব্যাপারে আর উৎসাহী নয়। এর আগেও 2021-এ সৌদি আরব পাকিস্তানের গোয়াদার বন্দরের থেকে বিনিয়োগ সরিয়ে নিয়েছে। যেই পাকিস্তান একসময় নিজেদের ভাবত যে ইসলামিক দুনিয়ার গুরু, সেই পাকিস্তান আজ আরব দুনিয়ার কাছে ব্রাত্য, আর আরব দুনিয়াতে ভারতের গুরুত্ব ক্রমবর্ধমান। সৌদি আরব 2 লক্ষ কোটি টাকার বিনিয়োগের কথা ঘোষণা করেছিল পাকিস্তানের বুকে, পরে সেটা কমে দাঁড়ায় মাত্র 40,000 কোটিতে। অবশেষে সেটাও মুলতুবি দেওয়া হয়। এই মুহূর্তে সৌদি শুধু বার্ষিক কিছু আর্থিক অনুদান ছাড়া আর কোনো বিনিয়োগেই যে উৎসাহী নয় এটা জানিয়ে দিয়েছে পাকিস্তানকে। 2025-এর নভেম্বরে কাতারের আলথানি গ্রুপ পাকিস্তান থেকে তল্পিতল্পা গুটিয়ে সরে পড়ে। প্রধানত পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতাই আরব মুলুকের সব কোম্পানিগুলোকে বিনিয়োগ বিমুখ করে তুলছে। ইসলামাবাদ ইউনিভার্সিটির সাইমা নওয়াজ বলছেন যে পাকিস্তানের অর্থনীতিকে আরব মুলুকের শেখরা আর ভরসা করতে পারছে না, বরং পার্শ্ববর্তী দেশগুলোকে তারা অনেক বেশি ভরসা করে। অর্থাৎ আরব মুলুক ভারতের মতো দেশকে অনেক বেশি ভরসা করে, এটা পাকিস্তানের বিচক্ষণ লোকেরাই স্বীকার করছেন। সাজ্জাদ আশরাফ আরও এগিয়ে গিয়ে বলছেন যে এই জঙ্গিবাদ, যাকে একদিন পাকিস্তান নিজের দেশে লালন পালন করেছে, আজ তারই খেসারত দিতে হচ্ছে পাকিস্তানকে। কারণ ক্রমাগত হয়ে চলা জঙ্গি হামলা বাণিজ্যের উপযোগী পরিস্থিতি যে তৈরি করতে পারে না সেটা সবাই বোঝে। পাকিস্তানের আরেক থিঙ্ক ট্যাঙ্ক মাওয়াদা ইস্কান্দার স্বীকারই করে নিচ্ছেন যে মুসলিম দেশগুলোর সাথে বিদেশ নীতিতে পাকিস্তানকে অনেক পেছনে ফেলে এগিয়ে গেছে ভারত। বিশেষ করে অপারেশন সিঁদুরের পর আরব দুনিয়া পুরোপুরি ভারতের দিকে ঝুঁকে গেছে। মোট কথা, পাকিস্তান এখন আরব দুনিয়াতে যে ব্রাত্য সেটা পাকিস্তানের ভেতরেই আজ চর্চার বিষয়। আর এখানেই ভারতের সাফল্য যে আরব দুনিয়ার সব বিনিয়োগ এখন ভারত নিজের দিকে টানতে পারছে। ভবিষ্যৎ পৃথিবীতে যখন তেলের দরকার কমে যাবে, তখন ইসলামিক দুনিয়া সহ সারা বিশ্বের রাজনীতির সমীকরণ সম্পূর্ণ অন্য হবে। আর তারই প্রস্তুতি চলছে আরব দুনিয়ার বিভিন্ন দেশে। আর সেখানেই ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে ভারতের সঙ্গে সম্পর্ক। ভবিষ্যতের দুনিয়াতে আমেরিকার শক্তি এবং গুরুত্ব দুটোই হ্রাস হবে, এতে কোনো সন্দেহ নেই। তাই একদিকে যারা কট্টরবাদী ইসলামিক দেশ যেমন ইরান, আফগানিস্তান, ভারতকে পাশে নিয়ে আমেরিকা
আমেরিকা সহ পশ্চিমের আগ্রাসনকে ঠেকাতে চাইছে, অপরদিকে উদারপন্থী মুসলিম দেশগুলো যেমন জর্ডান, ওমান, ইউএই, সৌদি এরাও এগিয়ে আসছে বিনিয়োগের সম্ভার সাজিয়ে। ইন্দোনেশিয়া, যা কিনা পৃথিবীর বৃহত্তম মুসলিম দেশ, তারাও চীনকে রুখতে ভারতের সঙ্গে সম্পর্ককে আরও মজবুত করছে। ভারত আজ শুধু চতুর্থ বৃহত্তম অর্থনীতি নয় অথবা তৃতীয় বৃহত্তম কনজিউমার মার্কেটই নয়, ভবিষ্যতের খনিজ তেল পরবর্তী যুগে যেই কটা হাতে গোনা দেশ বিশ্ব রাজনীতিতে নির্ণায়কের ভূমিকাতে থাকবে, তার মধ্যে ভারত যে একদম প্রথম সারিতে থাকবে তাতে কোনো সন্দেহ নেই। ইউরোপ সেটা খুব ভালো করে বুঝেছে, তাই দাভোসে সদ্য সমাপ্ত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে সব ইউরোপীয় লিডারের মুখে দুটো কথা। প্রথমটা চেঞ্জ ইন ওয়ার্ল্ড অর্ডার, মানে বিশ্ব রাজনীতির পরিবর্তিত সমীকরণ, আর দ্বিতীয় হলো ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা। প্রজাতন্ত্র দিবসে ইউরোপীয় ইউনিয়নের নেতৃবর্গের উপস্থিতি, ইউর সাথে ইন্ডিয়ার মুক্ত বাণিজ্য চুক্তি, যাকে বলা হচ্ছে মাদার অফ অল ডিল, এই সবই ভারতের ক্রমবর্ধমান গুরুত্বের প্রমাণ। আর তাই ভবিষ্যতের পৃথিবীতে এই ইসলামিক দুনিয়ার দেশগুলো পিছনে পড়ে থাকতে রাজি নয়। আজ আলোচনা করব ইসলামিক দুনিয়ার জন্য ভারত এই মুহূর্তে কিভাবে অপরিহার্য শক্তি হয়ে উঠল। আগেও বলেছি যে বিশ্ব রাজনীতিতে শুধু ভালো বা শুধু খারাপ কিছু হয় না, বিশ্ব রাজনীতি হলো শুধু ধৈর্যের খেলা। এক দশক ধরে ভারত যে সম্পর্কটা একটু একটু করে গড়ে তুলেছে আরব দুনিয়ার সাথে, আজ তারই সুফল আমরা দেখতে পাচ্ছি। এটাও আলোচনা করব যে ইসলামিক ন্যাটো নামের যে একটা ঘ্যাট পাকানোর চেষ্টা হচ্ছে, তার থেকে ভারতের কি বিপদ আসতে পারে। আমাদের এই রিসার্চ ধর্মী ভিডিওগুলো যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। ম্যাক্স ওয়েবার নামের একজন জার্মান দার্শনিক বলেছেন যে একজনের ওপর আরেকজন প্রভাব দুরকমভাবে খাটাতে পারে। একটাকে উনি বলেছেন আধিপত্য নির্ভর প্রভাব, যেখানে জোর করে একজন আরেকজনের ওপর ক্ষমতা প্রয়োগ করে প্রভাব খাটায়। স্বভাবতই সেটা একটা তিক্ততা তৈরি করে আর ভঙ্গুর হয়। যেমন অফিসের বসরা অনেক সময় তাদের পদাধিকার বলে এই আধিপত্যকে খাটানোর চেষ্টা করেন, সবাই নন, কেউ কেউ। অপরদিকে একজন আরেকজনের ওপর প্রভাব খাটাতে পারে নিজে আরেকজনের কাছে অপরিহার্য হয়ে ওঠে। এখানে কোনো বলপ্রয়োগ নেই, আছে শুধু পারস্পরিক নির্ভরশীলতা। একে বলে প্রয়োজনীয়তা নির্ভর প্রভাব। যেমন পরিবারের গুরুজনদের প্রভাব আমাদের উপর সবসময় থাকে, এই বিশ্ব রাজনীতিতেও কেউ কেউ হলো অফিসের বসের মতো, আবার কেউ কেউ হন পরিবারের অভিভাবকদের মতো অপরিহার্য। আমেরিকার মতো দেশগুলো চিরকালই বিভিন্ন দেশের উপর আধিপত্যের মাধ্যমে প্রভাব বিস্তার করে থাকে, অথবা ঔপনিবেশিক যুগে ইউরোপীয়রা সেই একই জিনিস করেছে কয়েক শতক ধরে। কিন্তু আজ কিন্তু রাজনীতি যেখানে এসে দাঁড়াচ্ছে সেখানে আধিপত্যের জোর আস্তে আস্তে কমে আসছে। ভারতের মতো যেই দেশগুলো অপরিহার্য শক্তি, তাদের ওপর বাকি দেশগুলো বেশি ভরসা রাখছে। জর্ডনের ফসফেটের খনি, টেক্সটাইলস ইন্ডাস্ট্রি, এগুলোতে ইনভেস্ট করবে ভারত। 25টা বড় বড় ভারতীয় টেক্সটাইল কোম্পানি এই মুহূর্তে জর্ডনে কাজ করছে। সেখানে পাকিস্তানের কোম্পানির সংখ্যা 0। মাত্র 3টে পাকিস্তানি কোম্পানি আছে যারা লাইসেন্স জোগাড় করে জর্ডনে মাংস রপ্তানি করে। এবার আসি ওমানের কথাতে। চুক্তি হয়েছে যে ভারত এখন ওমানে 99% জিনিসই বিনা শুল্কতে বেচতে পারবে, যার মধ্যে আছে টেক্সটাইল, জুয়েলারি ইত্যাদি, মূলত যেগুলোর উপর ট্রাম্প 50% ট্যারিফ চাপিয়েছে। ওমানের সার্ভিস সেক্টরে 100% ভারতীয় বিনিয়োগের সুযোগ করে দেওয়া হয়েছে। ইতিমধ্যে 6000-এর বেশি ভারতীয় কোম্পানি ওমানে ব্যবসা করছে, যাদের বিনিয়োগের মূল্য হলো 7.5 বিলিয়নেরও বেশি। তুলনাতে কতগুলো পাকিস্তানি কোম্পানি ওখানে ব্যবসা করছে? সংখ্যাটা আবার হলো 0। আর আনুমানিক মাত্র 64টা পারিবারিক ব্যবসা ওমানে আছে, যেগুলো পাকিস্তানি বংশোদ্ভূতদের অধীনে। সেই একই সফরে নরেন্দ্র মোদীর পরবর্তী গন্তব্য ছিল ইথিওপিয়া। মুসলিমরা এই দেশে দ্বিতীয় সংখ্যাগুরু। ক্রমাগত হয়ে চলা গৃহযুদ্ধ এবং আরও বিভিন্ন সমস্যাতে জর্জরিত এই দরিদ্র দেশটাকে ঋণ দিয়ে সাহায্য করা, বিনিয়োগ করে জনজীবনের মান উন্নত করা, এই ধরনের নানা প্রতিশ্রুতি দিয়েছেন নরেন্দ্র মোদী। সম্প্রতি ইউনাইটেড নেশনের মিটিংয়ে যখন ইরানকে আমেরিকা সহ পশ্চিমের দেশগুলো কোণঠাসা করার চেষ্টা করেছে, তখন ইরানের পাশে দাঁড়িয়েছে ভারত। ইরান সঙ্গে সঙ্গে তার কৃতজ্ঞতা জানিয়েছে। আফগানিস্তানও ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পাকিস্তানি সন্ত্রাসবাদের সঙ্গে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছেন। অর্থাৎ এই মুহূর্তে ইসলামিক দুনিয়ার একটা দ্বিখণ্ডিত দৃশ্য দেখা যাচ্ছে। একদিকে তুর্কি আর পাকিস্তান খিলাফতের স্বপ্ন দেখছে, অর্থাৎ সমস্ত মুসলিম দেশ একজন ইসলামিক খলিফা
খলিফার শাসনে থাকবে এই স্বপ্ন দেখছে, তখন ধনী প্রগতিশীল ইসলামিক দেশগুলো ভারতের সাথে বাণিজ্যিক সম্পর্ক দ্রুত বাড়িয়ে চলেছে, অথবা আমেরিকার বিরুদ্ধে লড়াইয়ে ভারতকে পাশে চাইছে। আরেকভাবে বলতে গেলে ভারতীয় উপমহাদেশের এক বিশাল সংখ্যক মুসলিম যখন কিয়ামত, জান্নাত এই সমস্ত কুসংস্কারকে এখনও জড়িয়ে আছে, অর্থাৎ মৃত্যু পরবর্তী জীবনের কথা ভেবে নিজেদের মনুষ্য জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, তখন বাস্তববাদী মুসলিম দেশগুলো এই পার্থিব জীবনকেই আরও গুরুত্ব দিতে শুরু করেছে। তাই ভারত তাদের কাছে হয়ে উঠেছে অভিভাবক দেশ। তাই ইউএইর প্রেসিডেন্ট ভারতের সাথে যে পারস্পরিক ব্যবসার কথা ঘোষণা করেছেন তার মূল্য হলো এখনকার দ্বিগুণ, অর্থাৎ $200 বিলিয়ন। জাস্ট ভাবুন যে পাকিস্তানের বার্ষিক জিডিপি মূল্যের অর্ধেকের বেশি ব্যবসা শুধুমাত্র ইউএইর সাথেই করবে ভারত আগামী দিনে। আর এর মধ্যে কি কি নেই? ট্রেড, ইনফ্রাস্ট্রাকচার, ডিফেন্স, সব কিছু। গুজরাটে ইউএই একটা স্পেশাল ইনভেস্টমেন্ট জোন তৈরি করবে, যাতে থাকবে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পাইলট ট্রেনিং স্কুল, একটা বন্দর, একটা সম্পূর্ণ নতুন স্মার্ট সিটি, রেলওয়ে কানেক্টিভিটি। আর এই দুই দেশ কোন কোন জিনিসে পারস্পরিক সহযোগিতা করবে? তার মধ্যে আছে নিউক্লিয়ার এনার্জি, সাইবার সিকিউরিটি, কাউন্টার টেরোরিজম, ডিফেন্স ইত্যাদি। আবুধাবিতে হাউস অফ ইন্ডিয়া বানানো হবে, যেখানে হিন্দু সংস্কৃতিকে তুলে ধরা হবে। আমরা জানি যে আবুধাবিতে বিএপিএস হিন্দু মন্দির তৈরি হয়েছে 2 বছর আগে, যা উদ্বোধন করেছিলেন নরেন্দ্র মোদী। আজ ওখানে আরব দুনিয়া শেখরা গিয়ে হিন্দু মতে পূজাপাঠ করেন। অর্থাৎ ইউএই আজ ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং বিশ্বে হিন্দুদের অবদানের প্রতি পূর্ণ শ্রদ্ধা জ্ঞাপন করছে, যেটা করতে ভারতীয় উপমহাদেশের অনেক মুসলমানের অসুবিধা হয়। সৌদি আরবের মদিনাতে কোনো হিজাব বোরখা ছাড়া স্মৃতি ইরানির ছবি দেখে অনেক ভারতীয় মুসলিমেরই চোখ কপালে উঠে গেছিল। শুধু তাই নয়, পাকিস্তানের মুখে একদম চুনকালি মাখিয়ে জম্মু কাশ্মীরে 500 কোটি টাকার বেশি বিনিয়োগ করেছে ইউএই, যার মধ্যে প্রধান হলো ইউএইর কোম্পানি এমআর। পাকিস্তানের সংবাদপত্রগুলো একে ইউএইর বিশ্বাসঘাতকতা বলে প্রচুর কান্নাকাটি করে চলেছে গত 2 বছর ধরে। অর্থাৎ পাকিস্তান চায় যে কাশ্মীরে কোনোদিন যেন অর্থনৈতিক উন্নতি না হয়, কাশ্মীরের যুব সমাজের কাছে কোনো জীবিকা না থাকে, আর ভারত বিদ্বেষকে বেঁচে যেতে পারে পাকিস্তান দিনের পর দিন ধরে, সাথে ইসলামিক সন্ত্রাসবাদের এক চক্র ক্রমাগত চালিয়ে যেতে পারে। আর তাতে বাদ সাধছে আরব দুনিয়ায় বর্তমানে 33টা কোম্পানি, যাদের মধ্যে আছে ইউএই, সৌদি আরব, হংকং, যারা জম্মু কাশ্মীরে বিনিয়োগের পরিকল্পনা করেছে। এর মধ্যে মুখ্য ভাগে আছে আল হাসেমি গ্রুপ, এমিরেটস রয়্যাল ইন্টারন্যাশনাল গ্রুপ, আল তায়ার গ্রুপ, যারা ইউএই থেকে। এছাড়াও আছে সৌদি আরবের আলফা স্কাই গ্রুপ। একসময় যেই ইউএই আর সৌদি আরব ভারতের শুধু মসজিদ মাদ্রাসাগুলোতে ফান্ডিং করত, আজ তারা $1 বিলিয়ন ডালি নিয়ে একদম ভারতের দরজাতে। ইসলামের জন্ম আর প্রসার যেখান থেকে শুরু, তারাই আজ ভারতের সঙ্গে বন্ধুত্ব চাইছে, ভারতের সংস্কৃতিকে শ্রদ্ধার চোখে দেখছে। এর আগে যখন ভারতে কোনো সন্ত্রাসবাদী হামলা হয়েছে, তখন এই আরব দেশগুলো নিন্দা করেছে ঘটনার, কিন্তু সাথে কাশ্মীর প্রসঙ্গ টেনে নিয়ে আসতো। কিন্তু গত বছর পেহেলগাঁওতে যখন পাকিস্তানি সন্ত্রাসীরা আক্রমণ করে অথবা দিল্লিতে মুসলিম জঙ্গিরা আক্রমণ চালায়, তখন এই আরব দেশগুলো কোনো রকম কাশ্মীরের প্রসঙ্গ না টেনে একদম খোলাখুলি এই সন্ত্রাসের নিন্দা করেছে। সেই বাজপেয়ীজির কথাটাই আবার বলতে হয় যে কূটনীতিতে কি বলা হলো তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ কি বলা হলো না। এই যে ভাষ্য বদলে গেছে এই আরব দেশগুলোর, এর থেকে অনেক কিছু বুঝে নেওয়া যায়। আরব দেশগুলো সময়ের সাথে সাথে অনেক পরিণত হয়েছে, বিচক্ষণ হয়েছে, আর তাই সৌদি আরব 24,000 পাকিস্তানিকে দেশ থেকে ভাগিয়েছে। কি কারণ? সৌদিতে গিয়ে ভিখেরি চক্র চালাতো এই পাকিস্তানিরা। এই পাকিস্তানি বাংলাদেশিদের নেতারাও সারা পৃথিবীতে ঘুরে বেড়ায় বাটি হাতে ভিক্ষে করতে, জনতাও তাই। পাকিস্তানের যেই গৃহমন্ত্রী এশিয়া কাপে ভারতের ট্রফি চুরি করেছিল, সেই মন্ত্রী এখন বাধ্য হয়েছে দেশের ভেতরে এই ভিখারি ব্যবসাকে লাগাম পরাতে। ইউএই তো বাংলাদেশিদের ভিসা দেওয়াই বন্ধ করে দিয়েছে। সৌদি আরব আর ইউএই কিছু $1 বিলিয়ন প্রতি বছর পাকিস্তানকে দিচ্ছে অনুদান হিসাবে। ওই মালিকরা যেরকম চাপরাশিদের বকশিস দেয়, অনেকটা সেই রকম। আর সেখানে বড় বড় বিনিয়োগের প্রস্তাব নিয়ে আরব দুনিয়ার শেখরা ভারতের দরজাতে। আর লক্ষ্য করবেন, এই যে নতুন বিজনেস ডিলগুলো হচ্ছে ভারতের সাথে, সেগুলোর কোনোটাই তেল বেচাকেনা সম্পর্কিত নয়। এর পেছনে যথেষ্ট কারণ আছে।
তেল নির্ভর অর্থনীতি থেকে খুব দ্রুত বেরিয়ে আসতে চাইছে ইউএই এবং সৌদি, কারণ তারা জানে যে শুধু ইসলামকে জড়িয়ে ধরে বসে থাকলে ভবিষ্যতে তাদের হাল ওই বাংলাদেশ পাকিস্তানের মতোই হবে, উচ্ছিষ্ট খেয়ে দিন গুজরান করতে হবে। প্রথমে ইউএইর কথাটা বলি। ইউএই হতে চাইছে আরব দুনিয়ার সুইজারল্যান্ড। দুটোই খুব ছোট দেশ। সুইজারল্যান্ড নামটার সাথে ওতপ্রোতভাবে যেটা জড়িয়ে আছে সেটা হলো ট্যুরিজম। সেই রকম ইউএই হয়ে উঠতে চাইছে ট্যুরিজমের একটা কেন্দ্র। আর এই মুহূর্তে ইউএইতে সব দেশ থেকে যত পর্যটক আসেন তাদের মধ্যে ভারতীয় পর্যটকের সংখ্যা সবচেয়ে বেশি। প্রায় ৮০ লক্ষ ভারতীয় 2024-এ ইউএই বেড়াতে গেছেন, যেটা ওদের অর্থনীতির পক্ষে খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় কারণটা হলো সুইজারল্যান্ড একসময় ছিল বলিউড ফিল্মের শুটিংয়ের জন্য বিখ্যাত। শাহরুখ খানের ডিডিএলজে থেকে ডন 2 এই সব সিনেমার শুটিং যেমন হয়েছিল সুইজারল্যান্ডে, তেমনি হ্যাপি নিউ ইয়ার, পাঠান ইত্যাদি সিনেমার শুটিংয়ের জন্য আজ ইউএই হয়ে উঠেছে বলিউডের প্রিয় গন্তব্যস্থল। তৃতীয় কারণ, ছোট্ট দেশ হলেও সুইজারল্যান্ড হলো ইউরোপের ফাইন্যান্সের কেন্দ্র। ইউএই সেই রকম হতে চাইছে পুরো পশ্চিম এশিয়ার ফাইন্যান্সের কেন্দ্র। তাই এই মুহূর্তে দুবাই হয়ে উঠেছে আরব দুনিয়ার এমন একটা অর্থনীতি যার জিডিপির মাত্র 23% আসে তেল বেচাকেনা করে, বাকি 27% আসে হচ্ছে ফাইন্যান্স, ম্যানুফ্যাকচারিং, ট্রেড ইত্যাদি থেকে। তাই ভারতের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জরুরি হয়ে পড়েছে। ভারত এই মুহূর্তে ইউএইর দ্বিতীয় বৃহত্তম বিজনেস পার্টনার। ইউএইর যে সম্মিলিত বৈদেশিক ব্যবসা তার 9% আর তেল বহির্ভূত ব্যবসার 14%ই ভারতের উপর নির্ভরশীল। ইউএইর রাষ্ট্রায়ত্ত সংস্থা এডিএনওসি এলএনজি সাপ্লাই দেবে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশনকে। ভারত এখন ইউএইর সবচেয়ে বড় এলএনজি কাস্টমার। আর এখানেই চতুর্থ কারণটাতে আসি, যেটা হলো ইসলামের যে রাজনৈতিক সত্তা আছে, যেটা সারা পৃথিবীতে দাঙ্গা হাঙ্গামা, সন্ত্রাস ইত্যাদিকে ছড়িয়ে দিচ্ছে, সেই রাজনৈতিক সত্তাকে বিসর্জন না দিলে কোনোভাবেই দুবাই কি আবুধাবি একটা আধুনিক শহর হিসাবে গড়ে উঠতে পারবে না। আর সেটা না করতে পারলে বহির্বিশ্বের কাছে পর্যটন কেন্দ্র হিসাবেও প্রথম সারিতে থাকতে পারবে না, অথবা বাণিজ্যের জন্য বিনিয়োগও টানতে পারবে না। তাই আজ এই রাজনৈতিক ইসলামকে ধুয়ে মুছে ফেলতে চাইছে বেশিরভাগ ইসলামিক দেশ। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ভারতের বুকে দাঁড়িয়ে গর্বের সাথে বলছেন যে তার শরীরে ভারতীয় জিন। অপরদিকে সৌদি আরবের স্কুলে রামায়ণ মহাভারত পড়ানো হচ্ছে। যোগ ব্যায়াম, ভেষজ চিকিৎসা যা কিনা হিন্দু সংস্কৃতি থেকে উদ্ভব হয়েছে সেগুলোর প্রচার হচ্ছে। সৌদি আরবের দুর্গাপুজো, লক্ষ্মী পুজোতে সৌদি শেখরা উপস্থিত থাকছেন, কারণ আজকের দিনে তারা বুঝেছেন যে মূর্তি পূজার বিরোধিতা নয়, মূর্তি পূজারীদের হাতেই থাকবে আরব দুনিয়ার ভবিষ্যৎ। আজ যদি টেকনোলজি বা বিজ্ঞানের দুনিয়াতে অগ্রসর হতে হয় তাহলে ভারতের ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্টদের ছাড়া সেটা সম্ভব নয়। আমেরিকার সিলিকন ভ্যালি থেকে ওয়াল স্ট্রিটে যেমন ভারতীয়দের দাপট, তাই ভারতীয় ইঞ্জিনিয়ার আর সায়েন্টিস্টদের একদম দেদারে আমন্ত্রণ জানাচ্ছে এই আরব দেশগুলো। সেখানে নিজেদের ইসলামিক সমাজকে উদারবাদী না করে উপায় নেই। 200টারও বেশি ইনফরমেশন টেকনোলজি স্টার্ট আপ কোম্পানি ইউএইতে আছে, যেগুলো শুরু করেছে ভারতীয় বংশোদ্ভূতরা। এই মুহূর্তে ইউএইর স্টার্ট আপ ইন্ডাস্ট্রির 30%ই ভারতীয় বংশোদ্ভূতদের দ্বারা স্থাপিত। সব মিলিয়ে 73,000-এর বেশি ইন্ডিয়ান কোম্পানি এখন ইউএইতে কাজ করছে। এবার বলুন, যেই দেশটার অর্থনীতি ভারত আর ভারতীয়দের ওপর এতটা নির্ভরশীল, সেই দেশের কাছে ভারত অপরিহার্য শক্তি হয়ে উঠবে কিনা। এরপর পঞ্চম কারণটাতে আসি, সেটা হলো ইউএই আর সৌদির নিজেদের মধ্যে একটা পারস্পরিক প্রতিযোগিতা। ইউএইর প্রেসিডেন্ট এমবিজেড এক সময় ছিলেন সৌদি যুবরাজ এমবিএস বা মোহাম্মদ বিন সালমানের গুরু অথবা মেন্টার। ইউএইর এমবিজেডের অনুপ্রেরণাতেই সৌদির এমবিএস হয়ে ওঠেন উদারবাদী। কট্টর ইসলামের একদম ঘাড় মোটকে দিয়েছেন এমবিএস। কেউ কেউ বলেন উনি নাকি নাস্তিক হয়ে গেছেন, কিন্তু সেই ব্যাপারে কোনো সঠিক খবর পাওয়া যাবে না, আর এটা সম্ভব নয়। কিন্তু যেটা জানা যায় যে সৌদিকে হাদিস থেকে মুক্ত করেছেন তিনি। মেয়েদের আর হিজাব, বোরখা ইত্যাদির মাধ্যমে বস্তাবন্দি করে রাখা হয় না সৌদিতে। সৌদির নিয়াম বলে একটা জায়গাতে নতুন স্মার্ট সিটি তৈরি হয়েছে, যেটাকে ভবিষ্যতের সিলিকন ভ্যালি বলা হচ্ছে। সেখানে কাজ করবার জন্য ভারতীয় ইঞ্জিনিয়ারদের জন্য লাল কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে। এরপরে বলুন, ওই যে ইসলামিক ন্যাটো নামের একটা ঘ্যাট পাকানো হচ্ছে, সেটার কারণে কি সৌদি আরব পাকিস্তানের মতো একটা ছিচকে দেশের কারণে ভারতের সাথে ঝামেলাতে জড়াবে? ভারত হলো সৌদির দ্বিতীয় বৃহত্তম বিজনেস পার্টনার। 2700 ইন্ডিয়ান কোম্পানি সৌদিতে রয়েছে
এইগুলোকে জলাঞ্জলি দেবে সৌদি, এটা মাথা খারাপ না হলে কেউ ভাববে না। ভারতের কথা ছাড়ুন, এই তো কিছুদিন আগে পাকিস্তান আর আফগানিস্তানের মধ্যে গোলাবর্ষণ হলো। সৌদি কোনোভাবে পাকিস্তানকে সাহায্য করেছে? ওই যে বললাম না, সৌদির সাথে পাকিস্তানের সম্পর্কটা ওই মণিভৃত্ত কি বাবু আর চাপরাশির মতো। পশ্চিম এশিয়াতে রাজনৈতিক অস্থিরতা প্রচুর। ইরান কখন কি করে, কোন সন্ত্রাসবাদী দলকে লালন পালন করতে শুরু করে বলা যায় না। তার উপরে ইয়েমেনের ওপর দখলদারি নিয়ে সৌদি আরব আর ইউএইর সম্পর্কতে একটু চির খেয়েছে সম্প্রতি। তাই যদি কোনো যুদ্ধ বা সন্ত্রাসবাদী আক্রমণের শিকার হয় সৌদি, তাহলে কিছু বডি সাপ্লাই দেবে পাকিস্তান, যারা সৌদির হয়ে গোলাগুলি খাবে। এর পরিবর্তে পাকিস্তান কি পাবে? ওই যে নিয়মিত কিছু উচ্ছিষ্ট সৌদি পাকিস্তানকে দেয়, সেটা চালিয়ে যাবে। এতে ভারতের দুশ্চিন্তার কোনো কারণই নেই। ইউএই আর সৌদি এতদিন ছিল আমেরিকার ছত্রছায়াতে, কিন্তু আমেরিকার ছত্রছায়াতে থাকা ইউরোপের অবস্থা দেখে আজ আরব দুনিয়া পুরোপুরি বুঝতে শিখেছে যে আধিপত্যবাদী শক্তির ছায়াতে বেশি দিন থাকার কি বিপদ। তাই তারা আজ এগিয়ে আসছে ভারতের মতো অপরিহার্য শক্তির সাথে গাঁটবন্ধনকে মজবুত করতে। আজকের মতো আমাদের প্রতিবেদন এখানেই শেষ। ফিরে আসবো পরবর্তী প্রতিবেদনে অন্য কোনো বিষয়ে আমাদের নিজস্ব বিশ্লেষণ নিয়ে। নমস্কার, ভালো থাকবেন।